বন্ধুরা, কল্পনা করুন এমন একটি রাতের কথা যেখানে আপনার কাছের মানুষরাই আপনার রক্ত পানের জন্য পাগল হয়ে ওঠে। বিয়ের বেনারসি যখন সাদা কাফন হয়ে যায়, চারপাশের উৎসবের আলো যখন হঠাৎই খুনিদের অট্টহাসিতে রূপ নেয়, তখন বেঁচে থাকাটাই হয়ে দাঁড়ায় এক দুঃস্বপ্ন। গ্রেসের সেই বিভীষিকাময় লুকোচুরি খেলা কিন্তু শেষ হয়নি, বরং তা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। কিন্তু একটা কথা, আজকের এই চূড়ান্ত রোমাঞ্চ বুঝতে হলে আপনাকে কিন্তু প্রথম পর্বটি অবশ্যই দেখে আসতে হবে, কারণ প্রথম পর্বের সেই রহস্য আর রক্তের দাগগুলো না দেখলে এই দ্বিতীয় পর্বের প্রতিটি মোড় আপনার কাছে গোলক ধাঁধার মতো মনে হবে। গল্পের যোগসূত্র যেখানে ছিঁড়ে গেছে, সেখান থেকেই শুরু হবে আজকের এই ধ্বংসলীলা। তাই যারা এখনো প্রথম পর্বটি দেখেননি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই মুভির প্রথম পর্বটি দেখে নিতে পারবেন, নয়তো আজকের এই রক্তারক্তি লড়াইয়ের আসল মানে আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আপনারা কি প্রস্তুত? চলুন শুরু করা যাক গ্রেস আর তার বোনের সেই অবিশ্বাস্য লড়াইয়ের বাকি অংশ। গল্পের শুরুতেই আমরা গ্রেসকে দেখি যে তার ধনী শ্বশুরবাড়ির লোকেদের হাতে প্রায় খুন হতে হতে বেঁচে ফিরেছে। লমাস ম্যানশন যখন দাউ দাউ করে জ্বলছে, গ্রেস তখন সেই প্রাসাদের সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় বসে আছে। ঠিক তখন পুলিশ এবং প্যারামেডিক্সরা সেখানে এসে পৌঁছায়। তারা তাকে প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু আতঙ্কে গ্রেস প্যানিক অ্যাটাক করে জ্ঞান হারিয়ে ফেলে। প্যারামেডিক্সরা সাথে সাথে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, কিন্তু আসল নাটক শুরু হয় অ্যাম্বুলেন্সের ভেতরে। হঠাৎ দেখা যায় গ্রেস আর কোনো সাড়া দিচ্ছে না। প্যারামেডিক্সরা যখন মরিয়া হয়ে তাকে সিপিআর দিতে শুরু করে, গ্রেসের অবচেতন মনে ভেসে ওঠে গত রাতের সেই ভয়াবহ স্মৃতিগুলো। বিয়ের ঠিক পরের রাতেই লমাস পরিবার তাকে বাধ্য করেছিল এক অদ্ভুত লুকোচুরি খেলায় অংশ নিতে। তারা মূলত তাকে একটি শয়তানি আচারের জন্য বলি দিতে চেয়েছিল, কিন্তু গ্রেস ভোর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম হয় এবং নিয়ম অনুযায়ী সে জিতে যায়, যার ফলে পুরো লমাস পরিবার বিস্ফোরিত হয়ে মারা যায়। প্যারামেডিক্সদের আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত গ্রেসের জ্ঞান ফিরে আসে। পরবর্তীতে গ্রেস নিজেকে আবিষ্কার করে একটি হাসপাতালের বেডের সাথে হ্যান্ডকাফ লাগানো অবস্থায়। ডিটেকটিভ বাসেট তাকে জানায় যে তাকে খুন এবং অগ্নিসংযোগের দায়ে আটক করা হয়েছে, কারণ সে পোড়া বাড়িতে দুটি মৃতদেহ পাওয়া গেছে এবং গ্রেসের ওয়েডিং ড্রেসে লেগে থাকা রক্তগুলো তার নিজের নয়। ঠিক সেই মুহূর্তে সেখানে প্রবেশ করে গ্রেসের বোন ফেইথ। গত 7 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ফেইথ এখনো গ্রেসের ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে রয়ে গেছে। ডিটেকটিভ বাসেট দুই বোনকে কথা বলার জন্য কয়েক মিনিট সময় দেন, তবে তিনি হুঁশিয়ার করে দেন যে এরপরই গ্রেসকে থানায় নিয়ে যাওয়া হবে। বাসেট চলে যাওয়ার পরপরই দুই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। গ্রেস খুব কষ্ট পায় যখন সে জানতে পারে যে ফেইথ নিউ ইয়র্কে তার খুব কাছেই থাকতো, অথচ একবারও যোগাযোগ করেনি। ফেইথ পাল্টা যুক্তি দেয় যে গ্রেসই তাকে বুঝিয়ে দিয়েছিল যে সে বড় বোন হওয়ার কোনো আগ্রহ রাখে না। ফেইথ জানতে চায় আসলে কি ঘটেছিল, কিন্তু গ্রেস মনে করে যে ফেইথ তার কথা বিশ্বাস করবে না। ফেইথ যখন চলে যেতে উদ্যত হয়, তখন গ্রেস সিদ্ধান্ত নেয় সে সব খুলে বলবে। সে জানায় কিভাবে তার নিজের স্বামী তাকে ছুরিকাঘাত করেছিল এবং শেষ মুহূর্তে সে একটি ভূত দেখেছিল। অন্যদিকে অসুস্থ কোটিপতি চেস্টার টিভিতে একটি যুদ্ধবিরতির খবর দেখছেন। তিনি একটি ফোন কলেই একটি যুদ্ধ থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সাংবাদিক ঘোষণা করেন যে যুদ্ধ শেষ। ঠিক তখনই তার আইনজীবী এসে খবর দেন যে পুরো লমাস পরিবার শেষ হয়ে গেছে এবং সেই নতুন বউ বেঁচে আছে। চেস্টার তার বাটলারকে আদেশ দেন তার সন্তানদের খুঁজে বের করতে এবং অন্য সব পরিবারকে মেসেজ পাঠান যারা এই শয়তানি কাল্ট বা চক্রের সদস্য। তিনি জানান যে ক্ষমতার আসনটি এখন খালি এবং যে কেউ এটি দখল করতে পারে। এই খবর পাওয়া মাত্রই চীনে চ্যানসিং তার আইনজীবীদের ডাকেন। স্পেনে অ্যাগনোসিও খুশিতে তার অ্যাসিস্ট্যান্টকে জড়িয়ে ধরেন। নিউ জার্সিতে বিল অবৈধ ড্রাগ নিয়ে উদযাপন শুরু করে, আর ইংল্যান্ডে বিরাজ একটি ক্লাবে তার ভাই মাদুকে খুঁজে পায় এবং তারাও উৎসবে মেতে ওঠে। কিছুক্ষণ পর যমজ ভাই বোন উর্সুলা এবং টাইটাস তাদের বাবা চেস্টারের সাথে দেখা করতে আসে। তারা মনে করে ক্ষমতার এই আসনটি সরাসরি তাদের পাওয়া উচিত, কিন্তু চেস্টার মনে করিয়ে দেন যে এটা নিয়মের বাইরে। টাইটাস যখন মিনতি করে, চেস্টার তাকে থাপ্পড় মেরে বলেন পুরুষের মতো আচরণ করো। তিনি তাদের মাস্টার রিং দেখান এবং বলেন যে এই আংটি যেন তাদের পরিবারের বাইরে না যায়। উর্সুলা কথা দেয় যে তারা ক্ষমতা ফিরিয়ে আনবে। তখন চেস্টার তাদের একটি বালিশ এগিয়ে দিয়ে বলেন কাজটি শেষ করতে। দুই ভাই বোন মিলে সেই বালিশ দিয়ে নিজেদের বাবাকে শ্বাসরোধ করে হত্যা করে। হাসপাতালের ডিটেকটিভ বাসেট হ্যান্ডকাফ পরা অবস্থায় গ্রেসকে স্টেশনের দিকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করিডোরে বিল আবির্ভূত হয় এবং একটি ছুরি ছুঁড়ে মারে বাসেটের গলায়। বাসেট তাৎক্ষণিকভাবে মারা যান। এরপর বিল দ্বিতীয় একটি ছুরি বের করে গ্রেসের দিকে এগিয়ে আসে। গ্রেস আর ফেইথ প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করে। তারা একটি ডেড এন্ড বা বন্ধ রাস্তায় আটকে যায়, তাই তারা দ্রুত ফিরে এসে রিসেপশন ডেস্কের পেছনে লুকায়। বিল তাদের খুঁজতে থাকে, কিন্তু যখন সে ডেস্কের পেছনে চেক করে, ততক্ষণে বোনেরা সেখান থেকে সটকে পড়েছে। তারা একটি রুমে লুকিয়ে ছিল এবং বিল করিডোর দিয়ে চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। তারা চুপি চুপি বাসেটের লাশের কাছে পৌঁছানোর চেষ্টা করে। গ্রেস বাসেটের বন্দুকটি তুলে নেয়, কিন্তু ঠিক তখনই বিল তাদের পথ আটকে দাঁড়ায়। গ্রেস গুলি করার চেষ্টা করলে বিল তার হাত মচকে দিয়ে তাকে নিচে ফেলে দেয়। সে যখন গ্রেসকে ছুরি মারতে উদ্যত হয়, ঠিক সেই মুহূর্তে বিলের শরীর টুকরো টুকরো হয়ে বিস্ফোরিত হয়। ফেইথ ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু গ্রেস শান্তভাবে বাসেটের লাশের কাছে গিয়ে হ্যান্ডকাফের চাবি খুঁজে নেয়। হাত মুক্ত করার পর গ্রেস এভিডেন্স ব্যাগ থেকে তার সেই রক্তমাখা ওয়েডিং ড্রেসটি বের করে আবার পরে নেয়। বোনেরা লিফটের দিকে এগোয়, কিন্তু সেখানে সেই আইনজীবী হাজির হয়
হয় এবং একটি গ্যাস গ্রেনেড ছুড়ে তাদের অজ্ঞান করে ফেলে। আইনজীবী ব্যাখ্যা করেন যে বিল মারা গেছে কারণ সে খেলা শুরু হওয়ার আগেই গ্রেসকে মারতে চেয়েছিল, যা নিয়মের পরিপন্থী। ইতিমধ্যে যমজ ভাই বোন তাদের ফ্যামিলি রিসোর্টে পৌঁছায় এবং উরসুলা একটি বিয়ের অনুষ্ঠান বাতিল করে দেয় এই অজুহাতে যে সেখানে গ্যাস লিক হয়েছে। কনে রেগে গেলে টাইটাস তাকে অপমান করে সবাইকে বের করে দেয়। মাইকে ঘোষণা করা হয় বাকি অতিথিদেরও রিসোর্ট ছেড়ে চলে যেতে। সেখানে তাদের কাজিন কিপের সাথে দেখা হয় যে এই বড় মিটিং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেই কাউন্সিল মিটিং শুরু হয়, যা 1963 সালের পর আর বসেনি। অ্যাগনোসিও তার ছেলে ফিলিপকে নিয়ে আসেন, চ্যান্সিং নিয়ে আসেন তার অলস ছেলে চুংফুকে, বিরাজ আর মাদু তাদের স্ত্রী মার্টিনাকে নিয়ে পৌঁছান। ঠিক তখনই একটি হেলিকপ্টারে করে সেই দুই বোন এবং আইনজীবীকে নিয়ে আসা হয়। মিনিট খানেক পর গ্রেস আর ফেইথের মুখে মাস্ক পরিয়ে কাউন্সিল রুমের চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। আইনজীবী একটি বিশাল বই নিয়ে আসেন এবং জানান যে তিনি এই সংস্থার একমাত্র অ্যাটর্নি। এই সংস্থাটি 6টি পরিবারের প্রধানদের নিয়ে গঠিত। যেহেতু গ্রেসের শ্বশুর বাড়ির লোক এবং বিলের পরিবার নিয়মের ভুলে বিস্ফোরিত হয়ে মারা গেছে, তাই এখন মাত্র 4টি পরিবার অবশিষ্ট আছে। এই কাউন্সিলের ক্ষমতার প্রতীক হলো সেই মাস্টার রিং। যেহেতু একজন কনে গ্রেস আগের খেলায় জিতে গেছে, তাই নিয়মের একটি বিশেষ ধারায় গ্রেস নিজেও এখন এই উচ্চাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে। গ্রেসের মুখের বাঁধন খুলে দেওয়া হলে আইনজীবী জানতে চান কেন সে তার শ্বশুরবাড়ির কাছে বলেছিল যে তার কোনো পরিবার নেই, অথচ ফেইথ বেঁচে আছে। গ্রেস কোনো উত্তর না দিয়ে বলে যে তার এই ক্ষমতা বা সিংহাসনের কোনো লোভ নেই। কিন্তু আইনজীবী তাকে জানান যে সে অংশগ্রহণ করতে বাধ্য, কারণ এই কাউন্সিল পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করে। তাকে আবার সেই লুকোচুরি খেলতে হবে এই 4 পরিবারের প্রধানদের বিরুদ্ধে। যদি কেউ তাকে মেরে ফেলতে পারে তবে তারা সেই ক্ষমতা পাবে, আর গ্রেস যদি আবার ভোর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে সে জিতে যাবে। গ্রেস রাজি না হলে তারা ফেইথকে মেরে ফেলার হুমকি দেয়, ফলে গ্রেস বাধ্য হয়ে রাজি হয়। ফেইথকে মুক্ত করা হলে সে 7 বছর পর বোনের সাথে দেখা হয় এমন বিপদে পড়ার জন্য বিরক্তি প্রকাশ করে। ঠিক তখন অ্যাগনোসিওর মেয়ে ফ্রান্সেসকা ঘরে ঢুকে পড়ে। সে জানায় যে সে গ্রেসের স্বামীর বাগদত্তা ছিল এবং সে তার এনগেজমেন্ট রিংটি দাবি করে। গ্রেস শান্তভাবে উত্তর দেয় যে তার স্বামী বিস্ফোরিত হওয়ার আগেই সে আংটিটি তার দিকে ছুঁড়ে মেরেছিল। এতে ফ্রান্সেসকা এতই রেগে যায় যে অ্যাগনোসিওকে তাকে টেনে সরিয়ে নিতে হয়। টাইটাস দুটি ইনজেকশন দিয়ে দুই বোনকে অচেতন করে ফেলে। এরপর আইনজীবী সবাইকে নিয়মগুলো মনে করিয়ে দেন। শুধুমাত্র পরিবারের প্রধানরাই শিকারে অংশ নিতে পারবে এবং তাদের রক্ত দিয়ে বইয়ে স্বাক্ষর করতে হবে। ব্যতিক্রম শুধু উরসুলা আর টাইটাস। যেহেতু তারা যমজ, তাই তারা দুজনেই খেলার সুযোগ পাবে। তারা কেবল সেই আমলের অস্ত্র ব্যবহার করতে পারবে যখন তাদের পূর্বপুরুষরাই চক্রে যোগ দিয়েছিল। তারা একে অপরকে মারতে পারবে না। যদি কোনো প্রধান মারা যায় তবে তার পরবর্তী উত্তরাধিকারী খেলায় যোগ দিতে পারবে। বাকিরা শুধু বাড়ি থেকে খেলাটি পর্যবেক্ষণ করবে। অজ্ঞান অবস্থায় বোনদের একটি গলফ কোর্সে ফেলে আসা হয়। যখন খেলা শুরু হয় অধিকাংশ প্রধানরা গলফ কার্টে করে গ্রেসকে খুঁজতে বের হতে চায়, কিন্তু টাইটাস আগেভাগেই নিজের কার্ড ছাড়া বাকি সবগুলোর চাবি সরিয়ে ফেলেছে। অ্যাগনোসিও তাদের প্রতারক বললে উরসুলা তাকে আঘাত করে এবং তারা দুই ভাই বোন সেখান থেকে রওনা দেয়। 9th হোলের কাছে এসে বোনদের জ্ঞান ফেরে। তারা আতঙ্কিত হয়ে আবিষ্কার করে যে তাদের হাতে একে অপরের সাথে হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখা হয়েছে। ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হয় জীবনের আসল লড়াই। তারা কি পারবে এই খুনিদের হাত থেকে বাঁচতে, নাকি এই গলফ কোর্সেই শেষ হয়ে যাবে তাদের গল্প? আসল রোমাঞ্চ তো এখান থেকেই শুরু। বন্ধুরা, পরিস্থিতির ভয়াবহতা এখন চরমে। গ্রেস বুঝতে পারে যে এই খুনি পরিবারটি ফেইথকে ব্যবহার করছে তার গতি কমিয়ে দেওয়ার জন্য। দুই বোনের মধ্যে যখন এই নিয়ে তর্ক চলছে, ঠিক তখনই সেখানে হাজির হয় একটি ড্রোন। এটি পাঠিয়েছে চ্যান্সিং। গ্রেস পরিস্থিতি সামলাতে একটি ফ্ল্যাগপোল দিয়ে ড্রোনটিকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। ড্রোন থেকে চ্যান্সিং এর কণ্ঠ ভেসে আসে। সে জানায় সে কোনো লড়াই করতে চায় না, বরং একটি গোপন উপায় বা লুপহোল নিয়ে কথা বলতে চায়। কিন্তু সে তার কথা শেষ করার আগেই উরসুলা ড্রোনটিকে গুলি করে নিচে নামিয়ে দেয়। আবারও শুরু হয় প্রাণ বাঁচানোর দৌড়। উরসুলা অনবরত গুলি করতে থাকে আর যমজ ভাই বোন তাদের তাড়া করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বিশাল দেয়ালের সামনে এসে আটকে যায়। পথ না পেয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলে ফেইথ গ্রেসকে উপহাস করতে থাকে। সে বলে গ্রেস নিশ্চয়ই টাকার লোভে অন্ধ ছিল, নয়তো সে জানতো না যে তার স্বামী এমন এক শয়তানি চক্রের সাথে জড়িত। গ্রেসও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে ফেইথকে ভণ্ড বলে গালি দেয় কারণ ফেইথের বয়ফ্রেন্ড নাকি ফাইন্যান্স লাইনে কাজ করে। কিন্তু ফেইথ কসম খেয়ে বলে যে যখন তাদের দেখা হয়েছিল সে ছিল নিতান্তই এক অভাবী অভিনেতা। ঠিক তখনই উরসুলার গলার আওয়াজ পাওয়া যায়। তারা দ্রুত একটি বড় ট্রাঙ্কের পেছনে লুকিয়ে পড়ে। হঠাৎ টাইটাস তাদের পেছন থেকে আক্রমণ করে। বোনেরা অল্পের জন্য বেঁচে যায়। টাইটাসের অস্ত্রটি ট্রাঙ্কে আটকে গেলে সে গ্রেস আর ফেইথের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিচে ফেলে দেয়। সে গ্রেসের গলা টিপে ধরার চেষ্টা করলে ফেইথ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর দুই বোন মিলে তাদের হাতের হ্যান্ডকাফ দিয়ে টাইটাসকে আঘাত করার এক অভিনব বুদ্ধি করে এবং সেখান থেকে দৌড়ে পালায়। উরসুলা আবার গুলি করার চেষ্টা করলেও ততক্ষণে তারা বনের ভেতরে হারিয়ে গেছে। রাগে
উর্সুলা টাইটাসকে একটা থাপ্পড় মেরে বসে, কারণ বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে এই খেলায় জেতা তাদের জন্য এখন ইজ্জতের লড়াই। বনের বাইরে আসতেই ইগনাসিও তাদের দেখতে পায় এবং তার স্নাইপার রাইফেল তাক করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার হাতের বুলেটগুলো নিচে পড়ে যায়। সেগুলো কুড়িয়ে রাইফেলে ভরতে গিয়ে সে ভুলবশত একটি গুলি চালিয়ে দেয়। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও গ্রেস আর ফেইথ বুঝে ফেলে যে তাদের উপর নজর রাখা হচ্ছে। ইগনাসিও অনবরত গুলি ছুটতে থাকলে তার একটি গার্ডেন লাউঞ্জে আশ্রয় নেয়। এদিকে ম্যানশনের ভেতরে বসে বাকি আত্মীয়রা সিসিটিভি ক্যামেরায় সব লাইভ দেখছে। কিপ চেয়েছিল যমজদের টেক্সট করে গ্রেসের অবস্থান জানিয়ে দিতে, কিন্তু আইনজীবী তাকে থামিয়ে দেয়। লাউঞ্জের ভেতরে ফেইথ একটি প্রোপেন ট্যাঙ্ক দেখতে পায়। সে সেটির মুখ খুলে দেয় যাতে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায় এবং ইগনাসিও তাদের দেখতে না পায়। দৌড়ে পালানোর সময় তাদের সামনে এসে দাঁড়ায় বিরাজ। সে তলোয়ার নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা লাউঞ্জ থেকে বেরিয়ে আসার ঠিক কয়েক সেকেন্ড পরেই ইগনাসিওর ছোড়া গুলিটি প্রোপেন ট্যাঙ্কে গিয়ে লাগে এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় বিরাজ জ্ঞান হারায় এবং গ্রেসের হাতে বেশ কিছু ধাতব টুকরো ঢুকে যায়। ইগনাসিও ভয় পেয়ে যায় যে সে কি ভুল করে বিরাজকে মেরে ফেললো, কারণ নিজেদের মধ্যে কাউকে মারা নিয়মের বাইরে। বিরাজকে নড়ে উঠতে দেখে সে হাফ ছেড়ে বাঁচে। খানিকক্ষণ দৌড়ানোর পর বোনেরা একটা পেছনের দরজা দিয়ে একটা বিল্ডিং এর ভেতর ঢোকে। তারা একটু জিরিয়ে নিতে বসে। ফেইথ গ্রেসের হাত থেকে একে একে সেই ধাতব টুকরোগুলো বের করতে থাকে। ব্যথা ভোলানোর জন্য সে গ্রেসকে কথা বলতে বলে। গ্রেস তখন পুরনো স্মৃতিচারণ করে জানায় যে তার স্বামীর সাথে দেখা হওয়ার আগে সে কলেজ ছেড়ে দিয়ে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করত। ফেইথ যখন অ্যালকোহল দিয়ে ক্ষত পরিষ্কার করছিল, গ্রেস স্বীকার করে যে সে তাকে বিয়েতে ডাকতে চেয়েছিল, কিন্তু হাজার খুঁজেও তাকে কোথাও পায়নি। ফেইথ ম্লান হেসে বলে যে সে ডাকলেও হয়তো আসত না। ঠিক তখনই দরজার শব্দ শোনা যায়। তারা চট করে লুকিয়ে পড়ে। বিরাজ তাদের খুঁজছে। বোনেরা খুব সাবধানে অন্য একটা দরজা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বিরাজের কানে শব্দ পৌঁছে যায়। শুরু হয় ধাওয়া। দৌড়াতে দৌড়াতে তারা একটা মেইনটেনেন্স রুমে গিয়ে ঢোকে। সেখানে একটা যান্ত্রিক করাত বা ব্যান্ড স দেখতে পেয়ে তারা সেটা চালু করে দেয়। উদ্দেশ্য হাতের সেই অভিশপ্ত হাতকড়াটা কাটা। করাতের কর্কশ আওয়াজে বিরাজ তাদের অবস্থান বুঝে ফেলে এবং পাশের রুমে চলে আসে, কিন্তু বোনেরা ততক্ষণে সেখান থেকে হাওয়া। বিরাজ রুম থেকে বের হওয়া মাত্রই মেয়েরা একটা ট্রলি ধাক্কা দিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। বিরাজ পাল্টা লড়াই শুরু করে, আর বোনেরা হাতের কাছে যা পাচ্ছে তা দিয়ে নিজেদের রক্ষা করছে। ফেইথ একটা ইস্ত্রি করার বোর্ড দিয়ে সজোরে তাকে আঘাত করে এবং তারা আবার দৌড় দেয়। বিরাজ দমবার পাত্র নয়। সে পিছু নিলে বোনেরা একটা ঝুলন্ত পাঞ্চিং ব্যাগ তার দিকে ছুঁড়ে মারে। বিরাজ তার তলোয়ারটা হারিয়ে ফেলে, কিন্তু সে ফেইথকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। গ্রেস আরেকটা ব্যাগ ছুঁড়তে গেলে সে উল্টো গ্রেসকেই নক আউট করে দেয়। গ্রেস যখন মেঝেতে হামাগুড়ি দিয়ে পালাচ্ছিল, বিরাজ তাকে ধরতে এগোয়। ঠিক তখন ফেইথ তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল ওয়াশিং মেশিনের ট্রের ওপর গিয়ে পড়ে। গ্রেস চট করে মেশিনটা চালু করে দেয় এবং দুই বোন মিলে তাকে ধাক্কা দিয়ে সেই ফুটন্ত পানির মেশিনের ভেতরে ঢুকিয়ে দেয়। তারা দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং গ্রেস কয়েকটা বোতাম টিপে ওয়াশিং সাইকেল অ্যাক্টিভেট করে দেয়। ফুটন্ত গরম পানি বিরাজের শরীরকে জীবন্ত সেদ্ধ করতে শুরু করে। কিছুক্ষণ পর যখন মেশিনটা থামে এবং দরজা খোলে, বিরাজ কোনো মতে বের হওয়ার চেষ্টা করেই মারা যায়। গ্রেস তার জ্যাকেট খুঁজে একটা ফোন বের করে নেয়। ওদিকে কাউন্সিলের রুমে বসে মাদু কান্নায় ভেঙে পড়ে। উকিল তাকে কড়াভাবে মনে করিয়ে দেন যে বিরাজ মারা যাওয়ায় এখন মাদুকে এই খেলায় নামতে হবে। যদি সে না নামে তবে তার পরিবার কাল্টের আশীর্বাদ হারাবে। মাদু এতটাই ভীতু যে সে নিজে লড়তে না পেরে তার স্ত্রী মার্টিনাকে নতুন ফ্যামিলি হেড বানিয়ে দেয়। মার্টিনা আঁতকে ওঠে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়, কিন্তু মাদু কোনো পরোয়া না করেই দলিলে সই করে দেয়। এখন নিরুপায় হয়ে মার্টিনাকে সেই বইয়ে রক্ত দিয়ে সই করে খেলায় যোগ দিতে হয়। এদিকে বোনেরা 911 কল করে সাহায্যের জন্য, কিন্তু তারা জানতো না যে ওপাশ থেকে আসলে উর্সুলা কথা বলছে। আসলে পুরো ফোন কোম্পানিটাই উর্সুলার পরিবারের। তাই সে কলটা ইন্টারসেপ্ট করেছে যাতে গ্রেস কারোর সাথে যোগাযোগ করতে না পারে। উর্সুলা মিথ্যে আশ্বাস দিয়ে বলে যে পুলিশ একটু পরেই পৌঁছাবে, তারা যেন মেইন গেটে অপেক্ষা করে। বোনেরা যখন পালানোর পথ খুঁজছে, ক্যাসিনোর ভেতর চেন সিং তাদের পথ আটকে দাঁড়ায়। সে একটা তলোয়ার তাক করে থাকলেও কিছুক্ষণ পর সেটা নামিয়ে ফেলে। চেন সিং জানান যে তার উকিল একটা ফাঁক ফোকর খুঁজে পেয়েছেন। গ্রেস যদি তার ছেলেকে বিয়ে করে তবে তার পরিবার সিংহাসন পাবে আর গ্রেসও বেঁচে যাবে। ফেইথ চায় গ্রেস এই অফারটা মেনে নিক, কিন্তু গ্রেস সন্দেহ করে জিজ্ঞেস করে যে এই পরিবারে বিয়ে করার পরিণাম কি। চেন সিং স্বীকার করেন যে বিয়ে করার অর্থ হলো গ্রেসকেও এই কাল্টের অংশ হতে হবে, যার মানে তাকেও নিরীহ মানুষ খুন করতে হবে। গ্রেস ঘৃণা ভরে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ঠিক তখন সেখানে ইগনাসিও হাজির হয় এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। বোনেরা যখন আত্মরক্ষা করছে, চেন সিং তার তলোয়ার নিয়ে ইগনাসিও আর গ্রেসের মাঝখানে দাঁড়ান, কারণ সে জানে ইগনাসিও তাকে মারতে পারবে না। চেন সিং গ্রেসকে শেষবারের মতো প্রস্তাবটা ভেবে দেখতে বলেন, নইলে তাকে মরতে হবে। ইগনাসিওর বন্দুকের গুলি শেষ হয়ে গেলে সে তলোয়ার নিয়ে কাছে এগিয়ে আসে। সুযোগ বুঝে ফেইথ কিছু ক্যাসিনো চিপস চেন সিং এর মুখে ছুঁড়ে মারে। গ্রেস তাকে জাপটে ধরে ঘুরিয়ে দেয়, আর ঠিক সেই মুহূর্তে চেন সিং এর তলোয়ারটা সজোরে গেঁথে যায় ইগনাসিওর গলায়। আতঙ্কিত চেন সিং তলোয়ার বের করে আনলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইগনাসিও মারা যায়।
আর কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ম অনুযায়ী চেনসিং এর শরীরটাও বিস্ফোরিত হয়ে যায়। রক্তের বন্যায় ভেসে যায় দুই বোন। কাউন্সিল রুমে বসে থাকা তার ছেলে চুংফু ও একই সাথে বিস্ফোরিত হয়। ফেইথ তলোয়ারটা হাতে তুলে নেয় এবং তারা আবার এগোতে শুরু করে। ফেইথ জিজ্ঞেস করে যে গ্রেস কেন ওই চুক্তিটা মানল না। গ্রেস জবাব দেয় সে সারা জীবন মানুষ খুন করে কাটাতে চায় না। সে আরো বলে যে সে জীবনে একবারই বড় ঝুঁকি নিয়েছিল নিউ ইয়ারকে গিয়ে, আর তখনই সে তার বোনকে হারিয়েছে। ফেইথ রেগে গিয়ে বলে যে গ্রেস তাকে হারায়নি, বরং তাকে ফেলে চলে গিয়েছিল। এখানেই আসল সত্যটা বেরিয়ে আসে। তারা দুজনে ফস্টার কেয়ারে বড় হচ্ছিল। গ্রেসের যখন 18 বছর বয়স, সে একটা বড় স্কলারশিপ পায়। 15 বছরের ফেইথ চেয়েছিল গ্রেস তার লিগ্যাল গার্ডিয়ান হোক, কিন্তু গ্রেসের মনে হয়েছিল ওই বয়সে সে নিজেরই ঠিক নেই, অন্য কারোর দায়িত্ব কিভাবে নেবে। গ্রেসের পরিকল্পনা ছিল পড়াশোনা শেষ করে ফেইথকে ফিরিয়ে নেওয়া, কিন্তু ফেইথ তাকে ক্ষমা করতে পারেনি। তর্কাতর্কির মাঝে গ্রেস বলে যে তাদের ফস্টার প্যারেন্টসরা যথেষ্ট ভালো ছিল, তাই ফেইথ সেখানেই বেশি নিরাপদ ছিল। কিন্তু ফেইথ বারবার বলতে থাকে যে তাকে একা ফেলে যাওয়া হয়েছিল। গ্রেস ব্যঙ্গাত্মকভাবে ক্ষমা চায় এবং বলে যে ফেইথ তো অন্তত একটা নিখুঁত জীবন পেয়েছে। কিন্তু ফেইথ কান্নায় ভেঙে পড়ে স্বীকার করে যে তার কোনো বয়ফ্রেন্ড নেই, সে নিউ ইয়র্কেও থাকে না এবং সে সামান্য একজন হোস্টেস হিসেবে কাজ করে। দুই বোন তখন একে অপরের করুণ জীবনের কথা বলে নিজেদের নিয়ে হাসাহাসি করে। এরপর তারা আবার 911 কল দেয়, আর এবার ফোন ধরে টাইটাস। সে তাদের মেইন গেটে যেতে বলে। যমজ ভাই বোন ভাবছিল বোনেরা গেটে অপেক্ষা করবে, কিন্তু গ্রেস আর ফেইথ উল্টো পেছন থেকে এসে তাদের চমকে দেয়। ফেইথ তলোয়ার দিয়ে টাইটাসকে আঘাত করে, আর গ্রেস উরসুলার বন্দুকটা কেড়ে নেয়। তারা ফোনের সেই আওয়াজ শুনেই চিনে ফেলেছিল যে এগুলো সব ওদের চাল। তারা গেট খোলার কথা বললে টাইটাস অস্বীকার করে এবং তাদের অপমান করে। ফেইথ আবার তাকে আঘাত করে। গ্রেস উরসুলাকে হুমকি দেয় যে গেট না খুললে সে টাইটাসকে মেরে ফেলবে, কিন্তু নিষ্ঠুর উরসুলা জানায় যে তার ভাইয়ের মৃত্যুতে তার কিছু যায় আসে না। নিরুপায় টাইটাস তখন দুই বোনকে একে অপরের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে একটা গাড়ির আওয়াজ পাওয়া যায়। টাইটাস সুযোগ বুঝে ফেইথকে কাবু করে ফেলে, আর উরসুলা গ্রেসের সাথে বন্দুক নিয়ে কাড়াকাড়ি শুরু করে। গাড়িটি চালাচ্ছিল মার্টিনা। সে কোনো কিছুর তোয়াক্কা না করে পালানোর জন্য সজোরে গেট ভেঙে বেরিয়ে যায়। সুযোগ বুঝে ফেইথ টাইটাসকে মাথা দিয়ে সজোরে আঘাত করে নিজেকে মুক্ত করে নেয় এবং ফেইথ দৌড়াতে শুরু করেও মাঝপথে থমকে যায়, কারণ তার বোনের দুশ্চিন্তা তাকে কিছুতেই যেতে দিচ্ছে না। গ্রেস তাকে বারবার চিৎকার করে পালাতে বলে। ঠিক তখনই উরসুলা পেছন থেকে এসে গ্রেসের কাঁধে একটা বিশাল পেরেক গেঁথে দেয়। উরসুলা যখন তাকে প্রায় মেরে ফেলবে, তখনই ফেইথ তাকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয়। বোনেরা দ্রুত যমজদের সেই গলফ কার্টে উঠে সেখান থেকে চম্পট দেয়। ওদিকে কাউন্সিল রুমে মাদু এখন খেলায় যোগ দেওয়ার জন্য মরিয়া, কিন্তু উকিল তাকে মনে করিয়ে দেন যে যেহেতু মার্টিনা বেঁচে আছে এবং সে এখন ফ্যামিলি হেড, তাই মাদুর সব সম্পদ এখন মার্টিনার দখলে। ঠিক সেই মুহূর্তে ফ্রান্সিসকা তার মৃত বাবার হয়ে লিডারশিপ নেওয়ার জন্য সই করে। বোনেরা মূল প্রাসাদে ঢুকে পড়ে। গ্রেস দাঁতে দাঁত চেপে নিজের কাঁধ থেকে সেই পেরেকটা টেনে বের করে। ফেইথ অতিথিদের ফেলে যাওয়া ব্যাগ খুঁজে কিছু গোলমরিচের স্প্রে আর ওষুধ পায়। গ্রেস তাকে বকাবকি করতে থাকে কেন সে সুযোগ পেয়েও পালিয়ে গেল না। ফেইথ আবারও সেই পুরনো অভিমানের কথা তুললে দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। গ্রেস রাগের মাথায় বলে দেয় যে 7 বছর আগে তাকে ছেড়ে চলে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল। এই কথায় ফেইথ চরম আঘাত পায় এবং সেখান থেকে চলে যায়। গ্রেস একাকী কান্নায় ভেঙে পড়ে এবং মদের সাথে ওষুধ মিশিয়ে খেয়ে নেয়। কিছুক্ষণ পর গ্রেস যখন তার বোনকে খুঁজতে বের হয়, তখন ফ্রান্সিসকা একটা রকেট লঞ্চার নিয়ে তার পথ আটকায়, কিন্তু সে এতটাই আনাড়ি ছিল যে রকেটটি ভুল দিকে তাক করায় অন্য রুমে বিস্ফোরণ ঘটে। এরপর সে সরাসরি আক্রমণ করতে এলে গ্রেস তার মুখে গোলমরিচের স্প্রে মেরে দেয়। ফ্রান্সিসকাও পাল্টা স্প্রে মারে, ফলে দুজনেই সাময়িকভাবে অন্ধ হয়ে যায় এবং অন্ধের মতো হাওয়ায় ঘুষি চালাতে থাকে। গ্রেস একটা কেক টপার দিয়ে তাকে মারতে গিয়ে ভুল করে একটা মানুষের সমান ছবিতে স্ট্যাপ করে বসে। কিছুক্ষণ আজে বাজে জিনিসের সাথে ধাক্কা খাওয়ার পর গ্রেস পানি খুঁজে চোখ ধুয়ে নেয়। ফ্রান্সিসকা তাকে জাপটে ধরে মারতে শুরু করে এবং একটা মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু গ্রেস তাকে আছাড় দিয়ে ফেলে দেয় এবং একটা কিবোর্ড দিয়ে তার মুখ থেঁতলে দেয়। করিডোরে ফেইথ ভাবছিল তার বোনের কাছে ফিরে যাবে, কিন্তু ঠিক তখনই টাইটাস তাকে নক আউট করে দেয়। সে ফেইথের হাতের ওপর পা দিয়ে গ্রেসের খবর জানতে চায়। ফেইথ দাবি করে যে গ্রেস পালিয়ে গেছে, কিন্তু টাইটাস তা বিশ্বাস না করে তাকে মাথা দিয়ে ঢু মারে। ফেইথ পাল্টা মারলেও টাইটাসের কিছু যায় আসে না। সে ফেইথকে এদিক ওদিক আছাড় মারতে মারতে বলে সে শুধু তার বোনের পথের কাটাই হয়ে থেকেছে। ফেইথ কোনো মতে তার হাঁটুতে লাথি মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু টাইটাস তাকে ধরে ফেলে বেদম মারধর শুরু করে। টাইটাস যখন তাকে মেরেই ফেলবে, তখন উরসুলা তাকে বাধা দেয়, কারণ ফেইথ এই খেলার অংশ নয়। কিন্তু উন্মাদের মতো টাইটাস তার নিজের বোনকেও মেরে বসে। উরসুলা তাকে বোঝায় যে ফেইথকে জিম্মি করে গ্রেসকে ফাঁদে ফেলা যাবে। মেইন গেটে এসে গ্রেস তার বোনকে খুঁজছিল। টাইটাস স্পিকারে ঘোষণা দেয় যে ফেইথ তাদের কবজায়, আর 10 মিনিটের মধ্যে গ্রেস ফিরে না এলে তারা তাকে মেরে ফেলবে। ফেইথ চিৎকার করে গ্রেসকে পালাতে বলে, কিন্তু টাইটাস কানেকশন কেটে দেয়। গ্রেস দেখতে পায় গার্ডদের
তাদের ঘরের ভেতরে একটা বন্দুক আছে, সে কাঁচ ভেঙে সেটা চুরি করে নেয়। গ্রেস যখন আবার প্রাসাদে ফেরে, ফ্রান্সেসকা তার জন্য ওতো পেতেছিল, কিন্তু এবার গ্রেস তাকে মাত্র 2 গুলিতে খতম করে দেয়। গুলির শব্দ শুনে ফিলিপ ভয় তাড়াহুড়ো করে খাতায় নাম লিখে সই করে দৌড়ে পালায়। গ্রেস ঘরের ভেতর মাদুকে খুঁজে পায়, যে কসম কেটে বলে সে আর এই খেলায় নেই এবং সেও জান নিয়ে পালায়। এরপর গ্রেস কাউন্সিল রুমের দরজায় গুলি করে ভেতরে ঢুকে ফেইথের কথা জিজ্ঞেস করে। কিপ যখন অস্বীকার করে তখন ফিলিপ দুটো গান নিয়ে গ্রেসের উপর হামলা করে। গ্রেস কিচেনে গিয়ে লুকায়, কিন্তু দেখে তার বন্দুকের গুলি শেষ। বাধ্য হয়ে সে নিজেকে একটা বিশাল ফ্রিজের ভেতর বন্দি করে ফেলে, কিন্তু টাইটাস ফেইথকে হিঁচড়ে নিয়ে এসে জানালার কাছে তার মুখ চেপে ধরে এবং মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে গ্রেস চিৎকার করে টাইটাসকে বলে সে টাইটাসকে বিয়ে করতে রাজি, যাতে এই খেলা শেষ হয়। উকিল নিশ্চিত করেন যে বিয়ের মাধ্যমে এই গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়া সম্ভব। টাইটাস রাজি হয় এবং গ্রেস ফ্রিজ থেকে বেরিয়ে এসে ফেইথকে জড়িয়ে ধরে। দুই বোন একে অপরের কাছে ক্ষমা চায়। এরপর চাকররা দুই বোনকে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দেয়। উর্সুলা গ্রেসের সাথে কথা বলতে এসে জানায় যে সে কখনোই তাকে আঘাত করতে চায়নি, শুধু নিয়মের দোহাই ছিল। সে আরো স্বীকার করে যে টাইটাস এখন পুরোপুরি পাগল হয়ে গেছে, তাই সে গ্রেসের সাথে হাত মিলিয়ে তাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। ঠিক তখনই তারা বুঝতে পারে যে টাইটাস এখন সবকিছুর ঊর্ধ্বে। সে হঠাৎ উর্সুলার গলা টিপে ধরে এবং হাসতে হাসতে বলে যে নিজের পরিবারকে মারার বিরুদ্ধে কোনো নিয়ম নেই। সবার সামনে সে নিজের বোন উর্সুলার ঘাড় মটকে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর গ্রেসকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়, যেখানে কাল্টের অদ্ভুত সব সদস্যরা অপেক্ষা করছিল। উকিল সাহেব একটা গর্ত খুলে আচার অনুষ্ঠান শুরু করেন এবং একটা ছাগল বলি দেওয়া হয়। টাইটাস আর গ্রেস একটি পাত্রে নিজেদের রক্ত দেয় এবং সেই রক্ত দিয়ে কলমের মাধ্যমে খাতায় সই করে। ছোটখাটো আলাপ শেষে তারা এখন আইনত দম্পতি এবং টাইটাস গ্রেসকে চুমু খায়। উকিল ঘোষণা করেন যে এই সর্বোচ্চ ক্ষমতার সিংহাসন এখন টাইটাসের। সবাই যখন উল্লাস করছে, ঠিক তখন গ্রেস সেই কলমটা নিয়ে সজোরে টাইটাসের গলায় গেঁথে দেয়। সে উন্মাদের মতো টাইটাসের বুকে বারবার স্ট্যাব করতে থাকে এবং সেই মাস্টার রিংটি কেড়ে নেয়। সে চিৎকার করে বলে যে পরিবারের কাউকে মারার ওপর তো কোনো নিষেধাজ্ঞা নেই। ফেইথ টাইটাসকে লাথি মেরে সেই গর্তের ভেতর ফেলে দেয়, যেখানে সে একটা হাড়ের ওপর বিঁধে মারা যায়। এরপর গ্রেস সেই আংটিটা পরে সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। সে তার নতুন ক্ষমতা ব্যবহার করে এই অভিশপ্ত কাল্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। উকিল ব্যাখ্যা করেন যে আর মাত্র 3 মিনিট বাকি আছে ভোর হতে, আর ভোর হওয়ার সময় যার হাতে এই আংটি থাকবে সেই হবে পরবর্তী শাসক। গ্রেস ঘৃণাভরে আংটিটা সেই মৃতদেহে ভরা গর্তের ভেতর ছুঁড়ে মারে। ফিলিপ এক মুহূর্ত দেরি না করে আংটি পেতে সেই গর্তে ঝাঁপ দেয়। তার দেখা দেখি বাকি সব সদস্য, এমনকি চাকররা পর্যন্ত সেই ড্রেনের গর্তে ঝাঁপিয়ে পড়ে। ওপরে শুধু বাকি থাকে দুই বোন আর সেই উকিল। নিচে যখন আংটির জন্য সবাই একে অপরকে কচুকাটা করছে, গ্রেস একটা ছুরি নিচে ছুঁড়ে দেয় যাতে লড়াইটা আরো রক্তক্ষয়ী হয়। ঠিক যখন ভোরের আলো ফুটে ওঠে, সেই গর্তের ভেতরের প্রতিটি মানুষ একযোগে বিস্ফোরিত হয়। পুরো ঘর মানুষের রক্তে ভেসে যায়। হঠাৎ করে সিঁড়ির কোণ থেকে কেউ একজন উল্লাস করে ওঠে। সেটা ছিল মাদু, যে এতক্ষণ লুকিয়ে ছিল। সে বোনদের দিকে এগোতেই ধপাস করে সেও বিস্ফোরিত হয়। বেদির ওপর একটা রহস্যময় ছায়া দেখার পর দুই বোন সেই ছাগলটিকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এক নতুন জীবনের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের এই হারিম করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। মুভি এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে।